বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মান বিবিএ হিসাব বিজ্ঞান সম্মান দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস অধ্যায়ের পঞ্চম লেকচার শুরু করছি। আমি আমার গত চতুর্থ লেকচারে একটি ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর ইনকাম স্টেটমেন্ট এবং ওনার্স ইকুইটি স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই প্রবলেমটিরই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অথবা যাকে আমরা সহজে ব্যালেন্স শিট বলে থাকি, সেই ব্যালেন্স শিট নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমরা জানি ব্যালেন্স শিটে সম্পদ, দায় এবং মালিকানার সত্ত্ব এই তিনটি বিষয়ই উপস্থাপিত হয়। ব্যালেন্স শিটে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটি বিষয় উপস্থাপিত হয়। তাহলে আমরা আরেকটু ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিলটি দেখে নিব। রেওয়ামিলটি হলো স্নিগ্ধা ট্রেডার্স ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন 31 ডিসেম্বর 2009। এই ট্রায়াল ব্যালেন্সে আমরা খেয়াল করব সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব কোনগুলো, অর্থাৎ কোন হিসাবগুলো, সেগুলি আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করব। তারপর এই সমন্বয়গুলোর সমন্বয় ঘটিয়ে আমরা আমাদের ব্যালেন্স শিটটি প্রস্তুত করব। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে সম্পদ এবং খরচ লিপিবদ্ধ করে থাকি। আমরা আগে দেখে নিই ডেবিট পাশে কোন কোন সম্পদ রয়েছে। তাহলে আমরা দেখি, শুরুতেই আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। এটি হলো ফিক্সড অ্যাসেট। পারচেজেস, এটি হলো এক্সপেন্সেস। ইনভেন্টরি আমরা জানি ইনভেন্টরি অ্যাসেট, কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিলে যে ইনভেন্টরি দেয়া থাকে সেটি হলো প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদকে আমরা কস্ট অফ গুডস সোল্ডে অন্তর্ভুক্ত করে ফেলি, তাই এটিকে আর অ্যাসেট হিসাবে আমরা ব্যালেন্স শিটে প্রদর্শন করব না। ব্যালেন্স শিটে আমরা এন্ডিং ইনভেন্টরি যা সমন্বয়ে থাকে সেটিকে প্রদর্শন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা বা একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হলো আমাদের ট্রায়াল ব্যালেন্সে যে হিসাবগুলো রয়েছে এগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্টসে একবার হিসাবভুক্ত হবে। অর্থাৎ এই যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং রয়েছে, এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস, আমরা সাধারণত তিনটি ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কথা বলি। একটি হলো ইনকাম স্টেটমেন্ট, অপরটি হলো ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং তৃতীয় নম্বরটি হলো ব্যালেন্স শিট। তাহলে এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এই তিনটি স্টেটমেন্টের যে কোনো একটিতে একবারই লিপিবদ্ধ হবে। আর সমন্বয়ে যেগুলো রয়েছে, যেমন প্রথম সমন্বয়টি আমরা খেয়াল করি, এটি হলো এন্ডিং ইনভেন্টরি অ্যামাউন্টেড টু টাকা 50,000, সমাপনী মজুত পণ্যের পরিমাণ 50,000 টাকা। এটি সমন্বয়ের লেনদেনটি কমপক্ষে দুবার আমাদের এই ফিনান্সিয়াল স্টেটমেন্টসে অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে একটি বিষয় খুবই স্পষ্টভাবে মনে রাখতে হবে যে রেওয়ামিলের হিসাবগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে কোনো স্টেটমেন্টে মাত্র একবার লিপিবদ্ধ করা হবে, আর সমন্বয়েরগুলো কমপক্ষে দুবার ফিনান্সিয়াল স্টেটমেন্টে লিপিবদ্ধ করতে হবে। তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এটি হলো সম্পদ, মানে স্থায়ী সম্পদ।
পারচেজেস এটি হলো এক্সপেন্স, ইনভেন্টরি এটি সম্পদ, কিন্তু এটি কস্ট অফ গুডস সোল্ডে যেহেতু অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে ব্যালেন্স শিটে আর অন্তর্ভুক্ত হবে না। সেলস রিটার্ন, ওয়েজেস, স্যালারিজ এক্সপেন্স, অফিস এক্সপেন্স, ট্রান্সপোর্টেশন ইন, ক্যারিজ আউটওয়ার্ড, ডিসকাউন্ট এক্সপেন্স, আনকালেক্টেবল এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই সবগুলোই হলো খরচ। এরপরে আসা যাক প্লান্ট অ্যান্ড মেশিনারি। প্লান্ট অ্যান্ড মেশিনারি এটি হলো সম্পদ, ফিক্সড অ্যাসেট অর্থাৎ স্থায়ী সম্পদ, এটি আমাদের ব্যালেন্স শিটে অন্তর্ভুক্ত হবে। ফার্নিচার অ্যান্ড ফিকচার, ফার্নিচার অ্যান্ড ফিকচার এটিও সম্পদ, এটি আমাদের ব্যালেন্স শিটে অন্তর্ভুক্ত হবে অ্যাসেট পাশে। নোটস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, এই যে চারটি হিসাব আমি এখানে পড়লাম, এই চারটি হিসাবই হলো কারেন্ট অ্যাসেট অর্থাৎ চলতি সম্পদ। অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট অফিস সরঞ্জাম এটি হলো স্থায়ী সম্পদ। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্সে যে সম্পদ দেখলাম এই সম্পদগুলো দুটি ভাগে বিভক্ত, একটি হলো ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদ, অপরটি হলো কারেন্ট অ্যাসেট। তাহলে আমরা এই ট্রায়াল ব্যালেন্সের যে হিসাবগুলো রয়েছে সেখান থেকে দুই রকমের সম্পদ পেলাম। এবার আমরা একটু দায়ের দিকে বা রেওয়া মিলের ক্রেডিট পাশে যে হিসাবগুলো রয়েছে সেই হিসাবগুলো একটু দেখতে চাই। রেওয়া মিলের ক্রেডিট পাশে আয় এবং দায় ও মালিকানা সত্ত্ব, আয় এবং দায় ও মালিকানা সত্ত্ব এই তিন রকমের হিসাব লিপিবদ্ধ হয়ে থাকে। এইখান থেকে আমরা শুধু দায় ও মালিকানা সত্ত্ব এগুলোকে নিয়েই ব্যালেন্স শিটের দায় ও মালিকানা সত্ত্ব অংশটুকু প্রস্তুত করব। তাহলে আমরা একটু দেখে নিই। শুরুতেই রয়েছে সেলস, এটি হলো আয়, এটি ব্যালেন্স শিটে আসবে না। স্নিগ্ধা ক্যাপিটাল, এটি হলো মালিকানা সত্ত্ব, ক্যাপিটাল মালিকানা সত্ত্ব, এটি ব্যালেন্স শিটের মালিকানা সত্ত্ব অংশে অন্তর্ভুক্ত হবে। লোন পেয়েবল মানে হলো ঋণ, এটিও দায়। পারচেস রিটার্ন, ডিসকাউন্ট ইনকাম, কমিশন ইনকাম এগুলো হলো আয়, তাহলে এগুলো ব্যালেন্স শিটে আসবে না। অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল এ দুটি হলো কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই ট্রায়াল ব্যালেন্সের দায়ের পাশে বা ক্রেডিট পাশে আমরা তিন রকমের দায় দেখতে পেলাম। একটি হলো স্নিগ্ধা ক্যাপিটাল, এটি হলো মালিকানা সত্ত্ব। লোন পেয়েবল এটিকে আমরা লং টার্ম লায়াবিলিটিস বা দীর্ঘমেয়াদী দায় বলে গণ্য করতে পারি। অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল এ দুটি হলো কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায়। এখন আমরা একটু সমন্বয়গুলো দেখে নিই। আমাদের ব্যালেন্স শিট প্রস্তুত করার জন্য এই রেওয়া মিলের সাথে সমন্বয় করেই এটিকে প্রস্তুত করতে হবে। সেই জন্য আমাদেরকে একটু সমন্বয়গুলো দেখে নিতে হবে। হ্যাঁ, শুরুতেই আছে এন্ডিং ইনভেন্টরি অ্যামাউন্টেড টু টাকা 50,000, সমাপনী মজুত পণ্য 50,000 টাকা, এটি হলো সম্পদ। প্রোভাইডেড আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস ফর ওয়েজেস টাকা 300, রেন্ট 3,000। তাহলে এইখানে দুটি বকেয়া দায় রয়েছে, একটি হলো বকেয়া মজুরি 300 টাকা, অপরটি হলো বকেয়া ভাড়া 300 টাকা। ডেপ্রিসিয়েশন অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এট দ্য রেট 6%, ল্যান্ড এবং বিল্ডিংয়ের উপর 6% হারে অবচয়, প্লান্ট অ্যান্ড মেশিনারি এর উপর 10% হারে, অফিস ইকুইপমেন্টের উপর 20% হারে এবং ফার্নিচার ও ফিকচার এর উপরে 20% হারে অবচয় ধার্য করতে হবে। অর্থাৎ আমাদের এই চারটি স্থায়ী সম্পদ থেকে এদের উপর যে অবচয় ধার্য করা হয়েছে সেই অবচয়টুকু বাদ দিয়ে বছরের শেষে কত টাকার সম্পদ রয়েছে সেই পরিমাণটুকু
আমাদের ব্যালেন্স শিটের ফিক্সড অ্যাসেটে শো করতে হবে, দেখাতে হবে। রেইজ এ অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস অ্যাট দ্য রেট 1.25% অন অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল বা প্রাপ্য হিসাবের উপর 1.25% হারে অনাদায়ী দেনা সঞ্চিতির সৃষ্টি করতে হবে। তাহলে আমাদের যে অ্যাকাউন্ট রিসিভেবল রয়েছে সেইখান থেকে এই অনাদায়ী দেনা সঞ্চিতি টুকু বাদ দিতে হবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইনক্লুডস টাকা 250 পেড ইন অ্যাডভান্স। ইন্স্যুরেন্স প্রিমিয়ামের মধ্যে 250 টাকা অন্তর্ভুক্ত রয়েছে যা অগ্রিম প্রদত্ত হয়েছে, অর্থাৎ এই 250 টাকা এখনও খরচ হয়নি, এটি পরবর্তী হিসাবকালে খরচ হবে। আর খরচ যখন এক হিসাবকালে যখন অন্য হিসাবকালের খরচ প্রদত্ত হয় সেটি অগ্রিম খরচ যা সম্পদ হিসাবে গণ্য হয়, তাহলে এটি সম্পদ বলে গণ্য হবে। প্রোভাইড ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যান্ড লোন অ্যাট দ্য রেট 5%। মূলধন এবং ঋণের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। স্যালারি টু প্রোপাইটর টাকা 1500 পার অ্যানাম। প্রতি বছর মালিকের বেতন হলো 1500 টাকা। মালিকের বেতন 1500 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটি লেনদেন, মূলধনের সুদ এবং মালিকের বেতন, এ দুটি মালিকানা সত্ত্বের সাথে সংশ্লিষ্ট। তাহলে এই দুটি হিসাব আমাদের ওনার্স ইকুইটি স্টেটমেন্টে এসে ক্যাপিটালের সাথে যোগ করে দেখাতে হবে। আর ইন্টারেস্ট অন লোন, ঋণের যে সুদ, এটি হলো চলতি দায়, কারেন্ট লায়াবিলিটিস। এরপর আমরা শেষ সমন্বয়টি দেখি, সেটি হলো 10% অফ ফাইনাল প্রফিট ইজ টু বি কেপ্ট ইন এ রিজার্ভ ফান্ড। চূড়ান্ত লভ্যাংশের 10% সঞ্চিত তহবিলে রাখতে হবে। আমরা আগেই বলেছি, যখন কোনো তহবিল তৈরি করা হয় সেটি হলো কারবার বা প্রতিষ্ঠানের জন্য দায়, যেহেতু এটি দীর্ঘমেয়াদী তহবিল, অর্থাৎ এটি রিজার্ভ ফান্ডে রাখা হচ্ছে, দীর্ঘদিন আমরা ধরে নিব এই টাকা সঞ্চয় করে রাখা হবে, যখন প্রয়োজন হবে তখনই প্রতিষ্ঠান এখান থেকে টাকা ব্যবহার করবে। সেই জন্য এটি মালিকানা ওনার্স ইকুইটির সাথেই হিসাবভুক্ত করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু ব্যালেন্স শিটটি দেখতে চাই। স্নিগ্ধা ট্রেডার্স ব্যালেন্স শিট অ্যাজ অন ডিসেম্বর 31, 2009। শুরুতেই রয়েছে কারেন্ট অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, ইনভেন্টরি, এটি হলো ক্লোজিং ইনভেন্টরি, অর্থাৎ সমন্বয়ে যে ইনভেন্টরি রয়েছে সেই ইনভেন্টরি। অ্যাকাউন্ট রিসিভেবল, এখান থেকে লেস করতে হবে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস 1.25% হারে 500 টাকা আসে, এই 500 টাকা এখান থেকে বাদ দিয়ে নিট অ্যাকাউন্ট রিসিভেবল দেখাতে হবে। নোটস রিসিভেবল, প্রিপেইড ইন্স্যুরেন্স, এই সবগুলো কারেন্ট অ্যাকাউন্ট, ভিন্ন ভিন্ন কারেন্ট অ্যাকাউন্টগুলোকে যোগ করে এর যোগফল হলো 1,15,750 টাকা, অর্থাৎ টোটাল কারেন্ট অ্যাসেট হলো 1,15,750 টাকা। এরপরে আমরা আসি একটু প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, যাকে আমরা ফিক্সড অ্যাসেট বলে গণ্য করি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 50,000 টাকা, এর উপর অপচয় বা ডেপ্রিসিয়েশন হলো 3,000 টাকা। তাহলে এই স্থায়ী সম্পদ থেকে সেই সম্পদের অপচয়টুকু বাদ দিয়ে বছরের শেষে সম্পদের যে উদ্বৃত্ত হয় সেটুকুই দেখাইতে হয়। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অপচয় বাদ দেওয়ার পরে বছরের শেষের বা সমাপনী উদ্বৃত্ত হলো 47,000 টাকা। প্লান্ট অ্যান্ড মেশিনারি 50,000 টাকা, অপচয় হলো 5,000, সমাপনী উদ্বৃত্ত হলো 45,000 টাকা। ফার্নিচার অ্যান্ড ফিকচার হলো 10,000 টাকা, আর অপচয় হলো 2,000 টাকা, তাহলে সমাপনী উদ্বৃত্ত হলো 8,000 টাকা। আর আরেকটি হলো অফিস ইকুইপমেন্ট 12,000 টাকা, যার উপর অপচয় হলো 2,400 টাকা, বছর শেষের উদ্বৃত্ত হলো
9,600 টাকা। এই সবগুলো ফিক্সড অ্যাসেটকে যোগ করলে টোটাল ফিক্সড অ্যাসেটের পরিমাণ দাঁড়ায় 1,09,600 টাকা। তাহলে আমাদের টোটাল অ্যাসেট অর্থাৎ টোটাল ফিক্সড অ্যাসেট অ্যান্ড টোটাল কারেন্ট অ্যাসেট দুটির যোগফল হলো 2,25,350 টাকা। এই হলো আমাদের টোটাল অ্যাসেট। এরপর আমরা একটু দেখতে চাই লায়াবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি। শুরুতেই লায়াবিলিটি, আমরা শুরুতেই আসি কারেন্ট লায়াবিলিটি, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ওয়েজেস পেয়েবল, রেন্ট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল। এইগুলো হলো আমাদের কারেন্ট অ্যাসেট। এই সবগুলোকে যোগ করলে এর পরিমাণ দাঁড়ায় 31,400 টাকা। এরপর রয়েছে লং টার্ম লায়াবিলিটিস, লোন পেয়েবল, প্রদেয় ঋণ, সেটি হলো 15,000 টাকা। তাহলে টোটাল লায়াবিলিটিস অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড লং টার্ম লায়াবিলিটিস এ দুটি যোগ করে আমরা পেলাম 46,400 টাকা, যা হলো টোটাল লায়াবিলিটিস। এরপর আমরা একটু দেখতে চাই ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। স্নিগ্ধা ক্যাপিটাল 1,73,280 টাকা, 1,73,280 টাকা। এই পরিমাণটি আমরা পেয়েছি ওনার্স ইকুইটি স্টেটমেন্ট থেকে। আমরা গত ক্লাসে এই ওনার্স ইকুইটি স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ওনার্স ইকুইটি স্টেটমেন্টের সমাপনী উদ্বৃত্ত দেখেছিলাম 1,73,280 টাকা। এরপর আসা যাক রিজার্ভ ফান্ড। ওই যে সর্বশেষ সমন্বয়ে বলা হয়েছিল ফাইনাল প্রফিটের কত পার্সেন্ট একটু দেখে নিই। ফাইনাল প্রফিটের 10% রিজার্ভ ফান্ডে স্থানান্তর করতে হবে। তো ফাইনাল প্রফিটের 10% হিসাবে 5,670 টাকা। এই টাকাটা আমাদের রিজার্ভ ফান্ডে স্থানান্তর করা হয়েছে। আর রিজার্ভ ফান্ড এটিকে আমরা দীর্ঘমেয়াদী ফান্ড বলতেছি, সেই জন্য এটিকে ওনার্স ইকুইটির সাথে দেখানো হলো। তাহলে আমাদের এই রিজার্ভ ফান্ড এবং ওনার্স ইকুইটি এ দুটি মিলে হলো 1,78,950 টাকা। আর আমরা উপরে দেখতে পাচ্ছি টোটাল লায়াবিলিটিস হলো 46,400 টাকা। এখন টোটাল লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি দুটি যোগ করলে পরিমাণ দাঁড়ায় 2,25,350 টাকা। এই 2,25,350 টাকা হলো আমাদের টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। আর এটি আমাদের টোটাল অ্যাসেটের সাথে মিলে গেল। এই মিলে গেলেই আমরা বুঝতে পারি যে আমাদের এই ব্যালেন্স শিটটি সঠিকভাবে প্রণয়ন করা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ব্যালেন্স শিট সংক্রান্ত আলোচনা। তোমরা এই সমস্যাটি বাসায় দেখবে, দেখার পরও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে সেই সমস্যাগুলো লিখবে। আমি নেক্সট ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।